নমস্কার, শুরু করছি বাংলা বাজারের মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের আলোচনার শীর্ষক আপনার অসুস্থতার সুযোগে টাকা কামাচ্ছে হাসপাতাল, স্বাস্থ্য মাফিয়ারা। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্ত্বে। গণতন্ত্রের প্রথম শর্ত, আমরা সবাই রাজা। উই দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এসব শব্দ, বাক্যবন্ধ বা রবি ঠাকুরের গান যে কেবল কথার কথা তা আমরা জানতাম। প্রত্যেকে জানতাম বালিগঞ্জ প্লেস আর মানিকতলা খালপাড়ের বিস্তর ব্যবধান। জানতাম বলেই আর চোখে কখনো সখনো তাকিয়েছি, শীতে কম্বল বিতরণ করেছি, বর্ষায় প্লাস্টিক পাঠিয়ে দিয়েছি। আমাদের নিশ্চিন্ত অবিবেকী মন, উৎফুল্ল সমাজসেবার রোমাঞ্চ, এমনটাই চলছিল। যারা থাকে বেড়ার ওপাশে তাদের মধ্যে থেকেই কেউ কেউ আমাদের শুদ্ধ ভাষায় গৃহ পরিচারিকা, বাংলায় যাদেরকে কাজের মেয়ে বলা হয়, একদিন এক সেরকম ফাজিল কাজের মেয়ে বলেছিল, তোমাদের ঘরে তো সব অকাজের মেয়ে, তাই আমাদের এত দাম। সেসব ফাজলামি থাক। সেই কাজের মেয়ে, গাড়ির ড্রাইভার, মেয়ের স্কুল ভ্যানের চালক, কল সারাইওয়ালা ইত্যাদি ইত্যাদি ইত্যাদিরা আসে ওই বেড়ার ওপার থেকে। মাইনে, বোনাস, পুজোর জামা, কখনো সখনো উদ্বৃত্ত খাবার দাবার। টু ওয়ে ট্রাফিকে এর থেকে বেশি কিছুই ছিল না। অন্তত করোনা আসার আগে। করোনা আসার পরে জানা গেল ওরাও অনেক কিছুর সঙ্গে ভাইরাসও আনতে পারে। এবং কি আশ্চর্য, ওরাও শঙ্কিত, এদের থেকে ভাইরাস ওধারেও যেতে পারে। এবং ঠিক সেই কারণেই লকডাউনের প্রথম ক্ষেপে বলতে হয়নি, ওরা নিজের থেকেই আসা বন্ধ করেছে। মাইনে পেলেও করেছে, না পেলেও করেছে। ক্রমশ পেটের খিদে আবার তাদের কাজমুখো করেছে, বাবুর ঘরমুখো করেছে। আরও কিছুদিন পর বাবুদেরও কিছু অংশ ওই পেটের টান অনুভব না করলেও আশঙ্কা করেছে, তারাও বেরিয়ে পড়েছি আমরা। অ্যাপারেন্টলি সব ঠিক হয়ে গেছে। কিন্তু ঠিক এই সময় থেকেই এক বিরাট প্রশ্নচিহ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা। গেল রব উঠেছে, নাকি ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, নাকি সেখানে লুটমার চলছে। প্রতিটা রাজ্যের স্থানীয় খবরের কাগজ খুলুন, প্রতিটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভুরি ভুরি প্রশ্ন। এটা কেবল পশ্চিমবঙ্গের আলাদা করে ব্যাপার নয়, অবহেলার নিত্য নতুন গল্প। কিন্তু নদীর এপার কহে ছাড়িয়া দীর্ঘশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। আমাদের রাজ্যে যা তা অবস্থা। উড়িষ্যাতে আহা 5 স্টার, উড়িষ্যাতে নয়া গল্প, আহা কেরালা 7 স্টার। কেরালার মানুষ জেনেই গেছে পাঞ্জাবে 7 স্টার, 9 স্টার। এবং সোশ্যাল মিডিয়াতে তেমন পোস্ট ভুরি। কেউ বলছেন না, কেউ আদতে প্রশ্ন করছেন না 52 থেকে দেশের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কেন 3% ছুঁতেই পারল না আজও একবারও। কেউ প্রশ্ন করছেন না যে কেন স্বাস্থ্য খাতে বিদেশি দেশি ব্যক্তিগত পুঁজি লাফিয়ে বাড়ছে। কেউ এটা প্রশ্ন করছেন না যে এই যে লগ্নি তা কেবল হাসপাতাল কেন্দ্রিক কেন, তা কেবল অসম্ভব ব্যয়বহুল যন্ত্রপাতিতে কেন। প্রশ্ন করছেন না যে চর্বি কমানো, ত্বক টান রাখা, যৌবন অটুট রাখা, তথাকথিত মাতৃত্বের সুযোগ করে দেওয়ার জন্য এই বিশাল প্রতিষ্ঠানগুলো এত উদ্গ্রীব কেন। কেউ প্রশ্ন করছেন না যে হাসপাতালের বেড বা পরিষেবাকে কেনই বা 5 স্টার হোটেলের মতো করে তোলার প্রচেষ্টা, কেনই বা মানুষের মাথায় ঢোকানো হচ্ছে যে হাসপাতালের বেডে শুয়ে 380টা চ্যানেলওয়ালা টিভি দেখাটা খুব জরুরি। আসলে এ এক কল্পলোক তৈরি করার চেষ্টা, যেমনটা হিন্দি বা ইদানিং বাংলা ছবিতেও দেখা যায়, যা খবরের কাগজের বা টিভিতে বিজ্ঞাপনে দেখা যায়। মার্বেল টাইলস, বাথরুমেও এসি, 15, 20, 30 তলার রুম থেকে দেখা যাচ্ছে নীল আকাশ। রুমে আসছেন তন্নি, রূপসী নার্স আর দেব বা প্রসেনজিতের মতো দেখতে ডাক্তার। কেউ প্রশ্ন তুলছেনই না যে স্বাধীনতার 75 বছর পরে কেন ডান বা বামপন্থী হরেক কিসিমের নেতাদের বাইপাসের ধারে বেসরকারি নার্সিংহোমেই ভর্তি হতে হয়, বিদেশেই যেতে হয় চিকিৎসার জন্য। না, কেউ প্রশ্ন করছেন না। সে নেতারা বেরিয়ে এসে
রবি ঠাকুরের জন্মদিনে হাজির হবেন, গান হবে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্ত্বে। কি হাস্যকর! কোভিড-19 না এলে এই রগরটা এত উলঙ্গভাবে চোখের সামনে এসে দাঁড়াতো না। স্বাস্থ্য আর গণস্বাস্থ্য এই দুটো কথা আলাদা। স্বাস্থ্য হচ্ছে আপনার ব্যক্তিগত স্বাস্থ্য, সিক্স প্যাক না নোয়াপাতি ভুঁড়ি, কোলেস্টেরল না ইউরিক অ্যাসিড, জিম না 8 মাইল হাঁটা, বিপি সুগার ইত্যাকার বিষয়। এসবের প্রিভেন্টিভ মেজার্স আছে, আবার রোগ হলে তার চিকিৎসা আছে। যে যেমন পারবে সামলাও, পয়সা আছে ভালো খান, প্রোটিন ভিটামিন মিনারেলস, অসুখ করলে ওই যে 5 স্টার ফ্যাসিলিটি নিয়ে থাকুন বিছানায়। পয়সা নেই, হোমিওপ্যাথি করুন, জল পড়া, ঝাড়ফুঁক, ভাত খান পেট পুড়ে, ডাল কম, মাছ মাংস কখনো সখনো। তার মানে হলো ব্যক্তি মানুষ যেমন পারবেন তেমন করবেন। খোলা বাজার, খোলা অর্থনীতি, চাকরি ছাড়া সরকারি সব কিছু খারাপ। হাসপাতাল থেকে মোবাইল সার্ভিস প্রোভাইডার সব সব খারাপ। বেচে দাও, খুলে দাও রব চারদিকে। ব্যাংক থেকে হাসপাতাল, 5 স্টার ব্যবস্থা চলছিল বেশ, গরিবরা বুঝেই নিয়েছিল বেশ, এটাই নিয়তি, এটাই ভবিতব্য। রামকৃষ্ণ মিশন থেকে, ভারত সেবাশ্রম থেকে, আল আমিন মিশনের দান খয়রাতি তো চলেই, এই জন্যেই চলে। সব মিলিয়ে যে সমষ্টি, তার স্বাস্থ্যকে বলে গণস্বাস্থ্য। 47 থেকে তা নিয়ে উচ্চবাচ্য শুনেছেন একটা কথাও কখনো? 77-এ বাম সরকার আসার পরে হঠাৎ রোমাঞ্চকর খবর শুনেছিলাম, বেয়ার ফুটের ডক্টর হবে, খালি পায়ের ডাক্তার, বলা হতো খালি পদ ডাক্তার। গ্রামের কোয়াক ডাক্তারদের শিক্ষিত করে তোলা হবে, তারা গ্রামে গ্রামে সুস্বাস্থ্যের রাস্তা দেখাবে। স্বভাবতই মৌরুষিপাট্টা জমিয়ে ফেলা স্বাস্থ্য ব্যবস্থার কিছু মানুষ, কোট অ্যান্ড কোট ডাক্তার, কিছু বাইরের লোকজন, ওষুধ কোম্পানির মালিকেরা এবং অবশ্যই কমিশন ও বিজ্ঞাপন পাওয়া সংবাদ মাধ্যম এবং সাংবাদিকের দল মরা কান্না জুড়ে দিল, ওগো এ রাজ্যের কি হবে গো, একই সর্বনাশ হলো গো, ব্যাস বিপ্লব শেষ। ভোট ভিক্ষের এ এক ভারী অসুবিধে। প্রতি মুহূর্তেই মনে হয় যদি ভোট কমে যায়। স্বাধীনতার পরে খুব ছোট্ট পদক্ষেপের গোষ্ঠীর তুষ্টি হয়ে গেল, বেয়ার ফুটের ডক্টরের চিন্তা কবরে গেল, নোটে গাছটি বুড়ো। সারা দেশে এ বাদ দিয়ে কখনো স্বাস্থ্যকে এইভাবে দেখার কোনো চেষ্টা কেউ কখনো করেননি দেশের নেতারা। আপনি ভাবুন, গ্রামে গ্রামে এই যে কোয়াক ডাক্তাররা, তাদেরকে শিখিয়ে পড়িয়ে দিয়ে 1 বছরের একটা ট্রেনিং দিয়ে তারা গ্রামের ডাক্তার, তারা গ্রামের লোকেদের সেবা করছেন, তারা গ্রামের লোকেদের চিকিৎসা করছেন। চিকিৎসকের অভাব। কলকাতা থেকে আমাদের 40 লক্ষ টাকায় পড়া এই ডাক্তাররা যেদিন পাশ করবেন, জুনিয়র ডাক্তার থেকে যেদিন ডাক্তার হয়ে উঠবেন, তারা কেউ গ্রামে যান না। গ্রামে চাকরি পেলে সপ্তাহে 7 দিনের জায়গায় 6 দিনের জায়গায় 1 দিন গিয়ে হাজিরা দিয়ে চলে আসেন। যাবতীয় বিপ্লব ওখানে শেষ। উপায় ছিল এই বেয়ার ফুটের ডক্টর। হতে দিল না কারা? হতে দিল না কিছু স্বাস্থ্য মাফিয়া, হতে দিল না সংবাদ মাধ্যম যারা বিজ্ঞাপন পায় এদের কাছ থেকে। তাহলে হরলিক্স খাবে কি? যদি বুঝিয়েই দেওয়া যায় যে 100 গ্রাম মুসুর ডালে যা আছে হরলিক্স বা বোনভিটায় তার থেকে বেশি কিছু নেই, যদি বুঝিয়ে দেওয়া যায় যে থোড়, কাঁচকলা, থানকুনি পাতা, ডুমুর খেলেই পোয়াতি মা পেতে পারে প্রয়োজনীয় আয়রন, তাহলে এই আয়রন টনিক নামের ঢপবাজিটার কি হইবে? চুল কালো আর চামড়া সাদা করার এবং অনন্ত যৌবন ধরে রাখার জন্য কোটি কোটি টাকার দাওয়াই, লোশন, মলম বিক্রির কি হবে? এবং সেই মহামূল্যবান সত্য যে স্বাস্থ্য একার হয় না, স্বাস্থ্য ব্যক্তিগত বিষয় নয়, গোটা সমাজ, প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য এক সূত্রে বাঁধা আছে, সে শিক্ষাকে গোপন রাখে। কোভিড-19কে অন্তত ধন্যবাদ, এক হেঁচকায় সেই সত্যটাকে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। ঘরে ওই কাজের মাসি এলে আমরা অসম্ভব মায়া জড়ানো গলায় তো সেদিন বলেইছিলাম, বাছা সাবান দিয়ে হাত ধুয়ে নাও, পারলে ঘরের জন্য একটু সাবান নিয়ে যাও। আহা, ছেলে মেয়েদের বলো হাত ধুতে, আর একটা শাড়ি নাও, একটা কেচে অন্যটা পরো। কাজের মাসি, কাজের মেয়ে বমকে যাচ্ছিলেন এ হলো মোলায়েম গলা শুনে। আহা, চৈতন্য নেমে এলেন ধরাধামে। গণস্বাস্থ্য
এই অনুচ্চারিত শব্দবন্ধ আবার অন্তত উচ্চারণে এসেছিল সেই দিন থেকে, সেই কালবেলায়। এমনকি মাস্ক ছাড়া চায়ের দোকানে গেলে সমাজ সচেতন মানুষের হা হা করে উঠেছেন। এক লৌহমায় সবাই বুঝে গেছেন, সবাই, যে রমা কৈবর্তের ভাইরাস আমার গায়ে এসে দিয়ে যেতে ব্যাস সময়ের অপেক্ষা। অতএব আমি তো ভালো থাকবই, আমি তো স্যানিটাইজার ইউজ করবই, রমা কৈবর্ত যেন ব্যবহার করে, না হলে আমারও বিপদ। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। এই সত্য জ্ঞান টনটনে হয়ে উঠেছিল আমাদের ওই কদিন, এবং সেই সময় চিহ্নিত করে দিয়েছিল তাদের, যারা লিখেছিল আপনার ছুটি আমার নয়, সেই স্লোগান ওলাদের, রক্তচোষা সেই ব্যবসায়ীরা, যারা এই করোনা কালকে সেদিন তাদের লাভের পরিমাণ বাড়ানোর সুযোগ বলে মনে করেছিল। আমরা বুঝেছিলাম। কিন্তু তারপরে সেই কালবেলা কেটে যাওয়ার পরেই যথা পূর্বম তথা পরম, আবার সেই লুটমার চালু, আবার সেই রমরমা কর্পোরেট হাসপাতালের, সেই হাসপাতালের মাফিয়ারা আজ কেউ কেউ বিপ্লবীও। খুব সাধারণ অসুখ হলে তাদের হাসপাতালে ভর্তি আর চিকিৎসার খরচ 70 থেকে 80,000 টাকা, খুব সাধারণ কিছু হলে। আমাদের দেশের 50% মানুষের গড় রোজগার বছরে 36,000 টাকা। স্বাস্থ্য ক্রমশ আকাশের চাঁদ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। এই মুহূর্তে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থার খুল্লাম হৃদয় ক্ষেত্র। আও আও, সবাই বলছে এসো, এদিকে এসো। পৃথিবীর চোখ এখানকার বিরাট জনসংখ্যার দিকে। যা বাবা রামদেব বুঝতে পেরেছেন, সেটা আন্তর্জাতিক বাজারের ঘুঘুরাও বুঝতে পেরেছে। তাদেরই এজেন্ট কলকাতায় ঘুরে বেড়াচ্ছে মাফিয়ারা। আয়রন টনিক, স্বাস্থ্যবর্ধক টনিক, কোষ্ঠকাঠিন্য দূর করার উপায়, অনন্ত যৌবনের জন্য দাওয়াই অনায়াসে বাজারে তারা ছাড়ছেন। ইউরোপ আমেরিকার বাজারের 30-40 গুণ বড়। এদিকে সোনায় সোহাগা হলো মোদী সরকার। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বিরুদ্ধে গলার রগ ফুলিয়ে চিৎকার করার পরে সিংহাসনে বসেই এফডিআই এর নামে হরিলুট শুরু হয়ে গেছে। স্বাস্থ্যক্ষেত্রে 100% এফডিআই, আর কি চাই? গত বছরের হিসেব মতো আইএমএফ 30,000 কোটি টাকা ঋণ দিয়েছে, 7,630 কোটি টাকার ঋণ দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, 16,000 কোটি টাকা দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। মানে স্বাস্থ্য খাতে প্রাতিষ্ঠানিক ঋণের পরিমাণ 53,630 কোটি টাকা। 2020 হিসেব দেখুন, সরকারি বিনিয়োগ 69,000 কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্যকর্মীদের মাইনে, পেনশন, হাসপাতাল বিল্ডিং, মেরামত ইত্যাদিও আছে। সরকারি খরচ সরাসরি চিকিৎসা বা ওষুধের কথা ধরলে মাথা পিছু 9 টাকাও নয়। মাথায় রাখবেন, এর মধ্যে এইমসের মতন বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে ভিআইপিদের চিকিৎসা হয়। তাও মোট বরাদ্দ 69,000 কোটি টাকা। আর প্রাইভেট সেক্টরের বিনিয়োগ 8 লক্ষ কোটি টাকা, মানে সরকারি বিনিয়োগের 8 গুণ। কেন এত বড় বিনিয়োগ? আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তোলার জন্য ব্যক্তি পুঁজির কি ঘুম হচ্ছিল না? সবাই জানেন এখানে কামাই হচ্ছে, এখানে খুল্লা লুট হচ্ছে। যে চিকিৎসক জীবনে 100 টাকার বেশি ফিস নিলেন না কোনো দিন, তার করোনা চিকিৎসায় মেডিকেল বিল দাঁড়িয়েছিল 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা এক চিকিৎসকের কাছ থেকে। সেই টাকা অবলীলায় চেয়েছিল এই স্বাস্থ্য মাফিয়ারা। কাকও কাকের মাংস খায় না শুনেছি, এনারা খান। দেশের 60% মানুষের সারা জীবনের রোজগার করা টাকাও এই অঙ্ককে ছুঁতে পারবে না। এটা কত বড় তামাশা একবার ভাবুন। রোগী অ্যাম্বুলেন্সে বসে খাবি খাচ্ছে, আর কাউন্টারে 3 লাখ টাকা জমা না পড়লে তাকে বিছানাতেও দেওয়া যাবে না। সাফ বলে দেওয়া হবে জোগাড় হয়নি, রোগী মারা গেছে। কিসের সুরক্ষা? কার সুরক্ষা? কে কথা বলছেন এসব নিয়ে? কেন জুনিয়র ডাক্তারদের মুভমেন্টে এসব কথাগুলো আসছে না? কেন বলছেন না যে 8 গুণ বেশি বিনিয়োগ আসছে কোথা থেকে? তারা কিসের জন্য আসছে? সিম্পল কোল্ড ব্লাডেড মার্ডার। এদের ফাঁসি তো দূরস্থান, কদিন পরে সম্বর্ধনা দেওয়া হতে পারে। ইনফ্যাক্ট দেওয়া হয়েছে। ওই সন্দীপ ঘোষের আনন্দ সম্বর্ধনার কথা ভাবুন না। মনমোহন সিংয়ের জমানা 2009 সরকারি বিনিয়োগ
16,543 কোটি টাকা, বেসরকারি বিনিয়োগ 1,43,00,000 কোটি টাকা। শুরু হয়েছিল খাল কেটে কুমির ডাকা। 2015-তে মোদিজি এলেন, সরকারি বিনিয়োগ 33,000 কোটি টাকা, বেসরকারি বিনিয়োগ 5.26 লক্ষ কোটি টাকা। 2017-তে সরকারি বিনিয়োগ 48,000 কোটি টাকা আর বেসরকারি বিনিয়োগ 6.5 লক্ষ কোটি টাকা। 2020-তে যা বেড়ে দাঁড়ালো 8 লক্ষ কোটি টাকাতে। 2023-24-এ সরকারি খরচ 90,958 কোটি টাকা আর কেবল 2024-এর প্রথম 5 মাসে বেসরকারি বিনিয়োগ $1 বিলিয়ন, 220% বৃদ্ধি। কেন টাকা ঢালছে বেসরকারি পুঁজি মালিকেরা? কিসের জন্য? ভারতবর্ষের লোকেদের স্বাস্থ্যের জন্য? এই ডাক্তাররা একটা কথাও বলছেন সেটা নিয়ে? রামা, শ্যামা, যদু, পচাদের স্বাস্থ্য নিয়ে কি চিন্তিত এই মাফিয়ারা ভাবুন। গোল্ড রাশ চলছে। ওই যে অর্থ উলঙ্গ দরিদ্র মানুষের দেশ, বিশ্ব ক্ষুধা তালিকায় 119-এর মধ্যে 102 নম্বরে আছে, যে দেশের প্রধানমন্ত্রী সুরক্ষার জন্য প্রতিদিন ব্যয় হয় 1,62,00,000 টাকা প্রতিদিন। তারপরেও ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপলের তামাশা চলে। ভোট বাক্সে হবে না, ইভিএমে হবে, তাই নিয়ে ঘণ্টাখানেক বিতর্ক। কন্ডোম নিছক জন্ম নিরোধক আর নয়, সে আপনাকে সুখসাগরের দোলায় দোলাবে, এটা বিজ্ঞাপন মধ্যিখানে। জনস্বাস্থ্য বা গণস্বাস্থ্যের ধারণাটুকুও নেই। আগামী 2 বছরে প্রাইভেট হেলথ সেক্টরে বিনিয়োগের এক সমীক্ষা হয়েছে, তাতে বলা হচ্ছে 28,38,360 কোটি টাকার বিনিয়োগ হবে এ পোড়ার ভারতে। ভাবতে পারেন? আমাদের প্রাথমিক শিক্ষা বাজেট হচ্ছে 56,536 কোটি টাকা। 28,00,000 কোটি টাকা বিনিয়োগ হবে স্বাস্থ্যে, বেসরকারি বিনিয়োগ। হায়ার এডুকেশনে আমাদের সব মিলিয়ে 94,853 কোটি টাকার সরকারি খরচ। কি তামাশা! গত 5 বছরে আমাদের শিক্ষা খাতে মোট সরকারি বরাদ্দ হয়েছে 3 লক্ষ কোটি টাকার কিছু বেশি, আর স্বাস্থ্য খাতে বেসরকারি বিনিয়োগ 29 লক্ষ কোটি টাকার কাছাকাছি হয়ে যাবে আগামী 2 বছর। এটাই পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতবর্ষের চেহারা। কাজেই কেরালা কি গুজরাটের 5 স্টার আর বাংলায় 1 স্টার ভাবার কোনো কারণ নেই। স্বাস্থ্য ব্যবস্থা বলতে যা বোঝায় তা আমাদের দেশের কোনো ভূখণ্ডেই নেই, থাকা সম্ভব নয়। কারণ দেশের মানুষকে, স্বাস্থ্য ব্যবস্থাকে ছেড়ে দেওয়া হয়েছে লুটেরাদের হাতে। তাই কলকাতা, চেন্নাই, ভুবনেশ্বর, আহমেদাবাদ, মুম্বাই, দিল্লি বা ভোপালে স্বাস্থ্য ব্যবস্থা মানে হয় সরকারি পরিষেবা, যা এই জনসংখ্যার তুলনায় কিছুই নয়, আর না হলে বেসরকারি পরিষেবা, যা আদতে এক প্রচণ্ড লাভজনক ব্যবসা। স্বাধীনতার পর থেকে এই চেহারা ছিল। বাজার অর্থনীতি, উন্নয়ন, বিকাশের স্লোগান যত জোর শোনা গেছে, তত লুটের পরিমাণ বেড়েছে, বাড়ছে। এবং তার সঙ্গে যোগ হয়েছে গোদের ওপর বিষ পোড়ার মতো গোমূত্র, গোচনা, গোবর, পাঁপড়, গরুর খুঁজে সোনা, প্রদীপ জ্বালিয়ে করোনাকে বাড়ি ছাড়া করা, পূর্ণিমার পরে করোনা থাকবে না, রাম মন্দিরে ইট বসার পরে তো করোনা থাকবেই না, থালা বাজাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে এতদিন যা চলছিল তাকে শুদ্ধ ভাষায় বললে পুঁজিবাদের বাজার অর্থনীতির ফল বলা চলে। তার সঙ্গে লাগাম ছাড়া দুর্নীতিও ছিল। বিজেপির শাসনকালে তার সঙ্গে যোগ হয়েছে অন্ধবিশ্বাস, কুসংস্কার, অশিক্ষা। তলায় তো ছিলই, এখন সেটা প্রধানমন্ত্রী পদের থেকেও ছড়াচ্ছে। পাঁজি দেখে সরকার চলছে। গণস্বাস্থ্য সম্পর্কিত ধারণা গড়ে তোলা হয়নি এতদিন, সে এক বিরাট সমস্যা তৈরি করেছে। এখন তার উপরে অশিক্ষা, কুসংস্কার, অন্ধবিশ্বাস চেপে বসে সমাজটাকে এগোনোর বদলে পিছিয়ে নিয়ে যাচ্ছে। কোনো সত্ত্বেই আর রাজার সঙ্গে মেলার কথা ভাবাই যাচ্ছে না। সরকার এখন কুসংস্কারাচ্ছন্ন কিছু মানুষের হাতে, যেখানে গণস্বাস্থ্য আদপে এক অলীক কল্পনা। এহেন গণস্বাস্থ্য নিয়ে তামাশার মধ্যেই আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ফেলে দেখুন, এও সেই তামাশার একটা অঙ্গ। মাদারিকা খেল। এনারাও এনাদের দাবিতে রেখেছেন সিসিটিভি, এসি রুম, যন্ত্রপাতি আর কিছু ওষুধের কথা। একটা কথাও এই কলকাতাতে বসে বেওসা কর্নেবালা স্বাস্থ্য মাফিয়াদের নিয়ে না, একটা কথাও নেই। বরং তাদের কেউ কেউ এই আন্দোলনের সামনের সারিতে এসে দাঁড়িয়েছেন। সেই সরকার, ব্যানার্জিরা গণস্বাস্থ্যের ধারণার বিরোধী।
এনাদের হুমকিতে সেদিন বের ফুটের ডাক্তার খালিপদ ডাক্তারদের ঘোষণা করেও পিছিয়েছিল বামেরা। তৃণমূল সরকার তো সেসব কথা ভাবেও নি। মানুষের হাতে শেষ পর্যন্ত রামদেবের আমলকির রস খেলে নাকি 19টা রোগ আর হবে না, রোগ হবে না ভাবাটাও এক ধরনের প্ল্যাসিবো ট্রিটমেন্ট। ভগবানের মতোই এক অলৌকিক ভরসা। না পাশে সরকার নেই, উজ্জ্বল চেহারার তরুণ ডাক্তারেরাও স্বাস্থ্য মাফিয়াদের নির্দেশেই পথ চলছেন। যেদিকে তাকান সেদিকে ডায়াগনস্টিক সেন্টার আর সুপার হসপিটাল। আম আদমির স্বাস্থ্য এক মাদারিকা খেল, ডুগডুগি বাজিয়ে এই দিন কেটে যাচ্ছে। এটাই অবস্থা। ভাবুন ভাবুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার।